নিজের ক্ষমতাকে সুসংহত করতে গোটা বাংলাদেশে ব্যাপক নির্যাতন শুরু করে শেখ মুজিব। কারণ ১৯৭১ সাল পেরোতেই ব্যাপক দুর্নীতির কারণে ক্রমেই কমতে থাকে মুজিবের জনপ্রিয়তা। দেশ এগোতে থাকে গৃহযুদ্ধের দিকে। এমন পরিস্থিতিতে ভারতের পরামর্শে মুজিব গড়ে তোলেন হিটলারের নাৎসি বাহিনীর আদলে প্রাইভেট এক বাহিনী, যার নাম দেওয়া হয় জাতীয় রক্ষী বাহিনী। ৭২ থেকে ৭৫ এ কয়েক বছরে ২৫,০০০-এরও বেশি বিরোধী বামপন্থী রাজনীতিক, ইসলামপন্থী, এমনকি ক্ষেত্র বিশেষে মুক্তিযোদ্ধা ও হিন্দুদেরকেও পাকিস্তানিদের মতোই পাশবিক কায়দায় শেষ করে দেয় রক্ষী বাহিনী ও আওয়ামী লীগ। কিন্তু এসব কিলিং মিশনের খবর ব্যাপকভাবে কখনোই জাতির সামনে আসেনি। উল্টো আওয়ামী লীগ রক্ষী বাহিনীকে এমনভাবে জাহির করে যেন এই বাহিনীটি ছিল ফেরেশতাদের দিয়ে গড়া। সাদা কালোর আজকের ভিডিওতে আলোচনা করব মুজিবের গড়া রক্ষী বাহিনীকে নিয়ে। কতটা ভয়ঙ্কর ছিল রক্ষী বাহিনী, চলুন জেনে নেওয়া যাক। প্রখ্যাত লেখক আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ে লিখেছেন, আওয়ামী লীগ শাসনামলে যারা আওয়ামী লীগ সরকার ও তার নীতির বিরোধিতা করেছে তাদেরকেই শেষ করেছে আওয়ামী লীগ। এ হতভাগাদের হত্যা করা হয়েছে চরম নিষ্ঠুরতা ও নৃশংসতার মধ্য দিয়ে, যে নৃশংসতা অনেক ক্ষেত্রে পাকিস্তানি সৈন্যদেরও ছাড়িয়ে গেছে। খুন, সন্ত্রাস, নির্যাতন, হয়রানি, নারীর সম্ভ্রমহানি, লুণ্ঠন কোনো কিছুই বাদ রাখা হয়নি। বামপন্থীদের ওপর হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে মাওলানা ভাসানী ২৬শে মে ১৯৭২ সালে সাপ্তাহিক হক কথায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দিকে আঙুল তুলে লেখেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ প্রোগ্রামে এদেশে কাজ করে যাচ্ছে। তাদের হিসেব হলো বাংলাদেশে ১৬ লক্ষ বামপন্থী কর্মীকে হত্যা করতে হবে, তা না হলে শোষণের হাতিয়ার মজবুত করা যাবে না। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক হত্যাযজ্ঞে শেখ মুজিবের ভূমিকার এক ভয়ঙ্কর তথ্য জানা যায় মাসুদুল হক রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এবং সিআইএ গ্রন্থে। ওই গ্রন্থের ১০৬ পৃষ্ঠায় উল্লেখ আছে, ১৯৭২ সালে একদিকে মুজিব সকল মুক্তিযোদ্ধাকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন, অপরদিকে আব্দুর রাজ্জাক ও সিরাজুল আলম খানকে অস্ত্র জমা দিতে বারণ করলেন। শেখ মুজিবের ওই নিষেধ সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, সিরাজুল আলম খান আর আমাকে ডেকে বঙ্গবন্ধু বলেছিলেন, সব অস্ত্র জমা দিও না, যেগুলো রাখার দরকার সেগুলো রেখে দাও। কারণ সমাজ বিপ্লব করতে হবে, প্রতি বিপ্লবীদের উৎখাত করতে হবে, সমাজতন্ত্রের দিকে এগোতে হবে, এটা আমাদের পরিষ্কারভাবে বঙ্গবন্ধু বলেছিলেন। সুতরাং মুজিব আমলে এসব হত্যাকাণ্ড যে পুরোপুরি রাষ্ট্রীয় মদদে হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। এবার আমরা আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্মমতার কিছু কাহিনী তুলে ধরব। নাম্বার ১, মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর। সাপ্তাহিক হক কথা ২রা জুন ১৯৭২ সালে লেখা হয়, ঢাকা জেলার মনোহরদী থানার পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মকর্তার দলীয় কর্মীদের সহযোগিতায় সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা সাধনের উদ্দেশ্যে জনৈক মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দিয়েছে। এই অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ থানায় চালান দিলে জনৈক এমসিএ হস্তক্ষেপ করে এই নরঘাতকটিকে মুক্ত করে। নাম্বার ২, তোর নিজের হাতে ছেলের গলা নামিয়ে দে, ফুটবল খেলবো তার মাথা দিয়ে। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ গ্রন্থের উৎসর্গনামায় আওয়ামী ঘাতক বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের শিকার বাজিতপুরের ইকুরটিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আব্দুল আলীর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ওইখানে আমাকে ও আমার ছেলে রশিদকে হাত পা বেঁধে তারা খুব মারল। রশিদকে আমার চোখের সামনে গুলি করল, ঢলে পড়ল বাপ আমার। একটা কসাই আমার হাতে একটা কুঠার দিয়ে বলল, তোর নিজের হাতে ছেলের গলা কেটে দে, ফুটবল খেলবো তার মাথা দিয়ে। না দিলে বলল তারা, তোরও রেহাই নেই। কিন্তু আমি কি তা পারি? আমি যে বাপ। একটানা ১.৫ ঘন্টা মারার পর আমার বুকেও পিঠে বন্দুক ধরল। শেষে নিজের হাতে কেটে দিলাম ছেলের মাথা। আল্লাহ কি সহ্য করবে? নাম্বার ৩, ময়মনসিংহে ১৫০০ কিশোরকে শেষ। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ে লেখা আছে, রক্ষী বাহিনী গত জানুয়ারিতে এক ময়মনসিংহ জেলাতেই অন্তত ১৫০০ কিশোরকে শেষ করেছে। এদের অনেকেই সিরাজ শিকদারের পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিল। অন্যদের মার্ক্সবাদী ও লেনিনবাদী দলের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হয়েছিল। এমনকি অনেক বাঙালি যুবক যারা রাজনীতিতে ততটা সক্রিয় ছিল না, তারাও এই সন্ত্রাসের অভিযানে প্রাণ হারিয়েছেন। বস্তুত বাংলাদেশে বিভৎসতা ও নিষ্ঠুরতার অভাব নেই। নাম্বার ৪, রক্ষী বাহিনীর ক্যাম্পগুলো ছিল কিলিং মিশনের আখড়া। মুজিববাদীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সন্ত্রাসের রাজনীতি, প্রকাশ্য হত্যা, গুপ্ত হত্যা, গুন্ডামি
এগুলো ছিল খুবই সাধারণ ব্যাপার। রক্ষী বাহিনীর ক্যাম্পগুলো ছিল হত্যাযজ্ঞের আখড়া। যশোরের কালীগঞ্জ থেকে রক্ষী বাহিনীর ক্যাম্প উঠে গেলে সেখানে গণকবর আবিষ্কৃত হয়, যেখানে 60টি কঙ্কাল পাওয়া যায়। টঙ্গী থানার সামনে মেশিনগান স্থাপন করে শ্রমিক কলোনির ওপর নির্বিচারে গুলি চালানো হলো। শতাধিক নিহত হলেন। হাজার হাজার শ্রমিক 20 মাইল হেঁটে ঢাকায় চলে আসতে বাধ্য হলো এবং তারা 3 দিন 3 রাত পল্টন ময়দানে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান করে। নাম্বার 5, ধর্মান্তর অতঃপর মার্ডার। বামপন্থী নেতা শান্তি সেন বলেন, রক্ষী বাহিনী এসে বিপ্লব নামক এক হিন্দুকে প্রথমে খুব মারধর করল, খুব মেরে বিপ্লবের মা ও বাবাকে ডাকিয়ে আনলেন। তারপর বিপ্লবকে বলল কালেমা পড়। বাধ্য হয়ে বিপ্লব হিন্দু হয়েও কালেমা পড়ল। এরপর বলল সেজদা দাও পশ্চিমমুখী হয়ে। ভয়ে বিপ্লব তাই করল। যখন সেজদা দিল, পেছন থেকে বেয়নেট চার্জ করে বাবা মা ও অনেক লোকের সামনে হত্যা করল তাকে। বেয়নেট চার্জ করার সময় রক্ষীদের একজন বলল, মুসলমান হয়েছ, এবার ভেস্তে চলে যাও। আরেক বর্ণনায় তিনি বলেন, আমার সাথে যে 40 জনের মতো ছেলে রাজনীতি করত, তারা সবাই ছিল ব্রিলিয়ান্ট, ফার্স্ট ক্লাস পাবার মতো ছেলে। শুধু বেঁচে আছে আমি ও আরেকজন। বাকি সবাই রক্ষী বাহিনী, মুজিব বাহিনী ও মুজিবের অন্যান্য বাহিনীর হাতে পরপারে চলে গেছে। এদের মধ্যে গৌতম দত্তকে গ্রেফতার করা হয় ঢাকায় এবং শেষ করা হয় কাটুবুলিতে তার নিজের বাড়িতে নিয়ে। রশিদকে শেষ করা হয় রামভদ্রপুরে নিয়ে। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেন নামের এক নারী সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে। গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজ ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতরভাবে আহত ও অসুস্থ হয়ে পড়েছে। 4-5 দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়। অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের 2 জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই। তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। এভাবে রক্ষী বাহিনীর অসংখ্য নির্মমতার প্রমাণ পাওয়া যায়। 1972 সালের 1 ফেব্রুয়ারি রক্ষী বাহিনী গঠিত হয়। গঠনের পর থেকেই এ রক্ষী বাহিনী সবসময় সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণে থেকে কাজ করেছে। এই বাহিনীকে অনেক শিক্ষাবিদ এবং সাংবাদিক যেমন গোলাম মুর্শিদ নিন্দা করে, কারণ তিনি এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। অ্যান্থনি মাস্কারেনসেন বলেছিলেন যে রক্ষী বাহিনীর বর্বরতা হিটলারের নাৎসির বাদামি শার্টের বর্বরতা থেকে সামান্যই আলাদা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে জাতীয় রক্ষী বাহিনী কর্তৃক সংঘবদ্ধ সংস্থাগত সহিংসতা দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যার সাহায্যে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকারের অপব্যবহার অব্যাহত রেখেছে। তবে আওয়ামী লীগপন্থী সমালোচকরা এই অভিযোগ নাকচ করে দেয়। 1975 সালে এই বাহিনী অবলুপ্ত করা হয়। অবলুপ্ত হওয়ার পর রক্ষী বাহিনীর অনেক সদস্য নিয়মিত সামরিক বাহিনীতে আত্মীকৃত হন। রক্ষী বাহিনী গঠন সম্পর্কে সাংবাদিক এনায়েতুল্লাহ খান লিখেছেন, একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই এলিট ফোর্স সৃষ্টির ইতিহাস আরও বিচিত্র। মুজিব বাহিনীর নেতৃবৃন্দের পরিকল্পনা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের স্বহস্তে লিখিত পত্রের উপর ভিত্তি করে এবং তারই উত্তরাধিকারীদের নেতৃত্বে এই রাজনৈতিক বাহিনী গঠন করা হয়। এখানে উল্লেখ্য যে ভারতের দেরাদুনে প্রশিক্ষণপ্রাপ্ত এই বিশেষ প্রতিবিপ্লবী সংগঠন জেনারেল ওসমানী পরিচালিত মুক্তি বাহিনী এমনকি তাজউদ্দিনের নিয়ন্ত্রণেও ছিল না। জনৈক ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ওবানের প্রত্যক্ষ পরিচালনায় এর সাংগঠনিক কাঠামো এবং ঐতিহাসিক প্রেক্ষিতে একথাই নিঃসন্দেহে প্রমাণ করেছে জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে এই বাহিনীর মৌলিক বিরোধ ছিল। অন্যদিকে রক্ষী বাহিনীর অত্যাচার ও হত্যার লাইসেন্স দেওয়া প্রসঙ্গে 1972 সালের 2 এপ্রিল সাপ্তাহিক হলিডে পত্রিকার স্যাংশন টু কিল ডিসেন্টার শীর্ষক প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ মুজিব যখন প্রকাশ্যে জনসভায় নির্দেশ দিলেন নকশালদের দেখা মাত্র গুলি করো, তখন রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর জন্য
অন্য কোনো অনুমোদনের আর দরকার পড়ে না। এই পত্রিকার 1973 সালের 20 মে প্রকাশিত ভিশেস অফ কাউন্টার রেভলিউশন শীর্ষক প্রবন্ধে বলা হয়, রক্ষী বাহিনী হচ্ছে প্রতি বিপ্লবের অস্ত্র, যার উপর এমনকি সর্বভূক শাসক শ্রেণীর কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতীয় শাসক শ্রেণীর অনুগত এক সরকারকে এবং ভারতীয় উপসাম্রাজ্যবাদের সম্প্রসারণবাদী স্বার্থকে রক্ষা করার জন্য এটা হচ্ছে সিআরপির সম্প্রসারণ। এর নিঃশ্বাসে রয়েছে মৃত্যু আর ভীতি। আপনি অথবা আমি যে কেউ হতে পারি এর শিকার, এবং বাংলাদেশের প্রশাসনের পুস্তকে আমাদের পরিচিতি হবে দুষ্কৃতিকারী হিসাবে। সুপ্রিয় দর্শক, রক্ষী বাহিনীর এমন বর্বরতা সম্পর্কে জানার পর আপনার কি মনে হয় মুজিব কি দেশপ্রেমিক ছিলেন নাকি একজন ক্ষমতালোভী স্বৈরাচারী নেতা ছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।